লোকের বাচ্চা, তোর এই 2 টাকার রিক্সা আমার গাড়ির সামনে কেন রেখেছিস? হ্যাঁ, তোর এই 2 টাকার রিক্সার জন্য যদি আমার কোটি টাকা গাড়ির ক্ষতি হয়ে যেত, এই ক্ষতিপূরণ কে দিত? তোর বাপ এসে দিত? খবরদার, মুখ সামলায় কথা কইবেন। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি আমারে কইবেন। আপনি আমার মা বাবা তুলে কেন কথা কইতেছেন? কে অধিকার দিছে আপনারা আমারে কোন? আপনারা কে অধিকার দিছে? কে অধিকার দিছে? কোটি টাকা দিয়ে গাড়ি আপনি কিনছেন, সেই গাড়ি রাস্তাঘাটে কিভাবে চালাইতে হয় আপনি জানেন? আপনি তো জানেন না, আমার কাছ থেকে শিখতে হইব। আমি আপনারা শিখাবো? আমি সামান্য রিক্সাওয়ালা, কিভাবে রাস্তাঘাটে রিক্সা চালাইতে হয় আমি ভালো করে জানি। এই আপনাকেও মতো কিছু ভদ্র শ্রেণীর মানুষ আছে, তারা একটার পর একটা নিয়ম তৈরি করে, আবার সেই নিয়মটা তারাই ভাঙে। তোর এত বড় সাহস, তুই আমার মাম্মামের মুখে মুখে কথা বলছিস? এই যে বড়লোক ম্যাডাম, আমি উচিত কথা কইতে কোনো ভয় ডর করি না। আমি যতদিন বাইসা থাকুম, সৎ পথে থাকুম, উচিত কথা কমু, এইটা আমার কথা। আরে তোর মতো এরকম রিক্সাওয়ালাদের মুখে অনেক সততা শুনছি। সততা ধুইয়া দিয়া পানি খা যা, রিক্সাওয়ালার বাচ্চা রিক্সাওয়ালা। আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি তো আপনার গাড়ির লগে আমার রিক্সা লাগাই দেই নাই, বরং আপনি আপনার গাড়িটা আমার গাড়ির লগে লাগাই দিছেন, তাই কি না? ক্ষতিপূরণ যদি দিতে হয় আপনি দিবেন, আমি কেন দিমু? আর এইসব কথা কেন কইতেছেন? তবে রে ছোট লোকের বাচ্চা, তুই আমার মাম্মামের মুখে মুখে কথা বলছিস? তোকে তো খবরদার, এই দুঃসাহসটা করবেন না। আপনি কি ভাবছেন আমি গরিব রিক্সাওয়ালা দেখা আপনি আপনার ইচ্ছে মতো আমার গায়ে হাত তুলবেন, আর আমি গরিব মানুষ দেখা রিক্সাওয়ালা দেখা গালটা আপনার সামনে আগাই দেবো, আপনি আমারে মারবেন? ব্যাপারটা এমন না। দিন শেষে আমাকেও একটা আত্মসম্মান বোধ আছে। এই ছোট লোক, গরিব, মূর্খ, আনকালচার কোথাকার। I am not uncultured person. I am not uncultured person. I am a graduate. So, be aware, understand? মাম্মাম দেখেছো, এই রিক্সাওয়ালা ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! আরে এর মুখে তো আবার ইংরেজি। এসব ছোট লোক রিক্সাওয়ালাদের সাথে না কথা বলে কোনো লাভ নেই। তো চলো তো এখান থেকে চলো। এই শোন, তো রিক্সার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার জন্য তোকে আমি 1000 টাকা দিচ্ছি। এই যে ম্যাডাম, আল্লাহ আমাকে গরিব করে পাঠাইছে, এটা কথা সত্যি, এটা আমি মাইনাও নিছি। কিন্তু এই দেহে যতদিন রক্ত আছে, প্রাণ আছে, শক্তি আছে, আমি কোনোদিন কারো কাছে হাত পাতুম না। আপনি কি ভাবছেন আপনি কিছু টাকা পয়সা ছিটে দিবেন, সেই টাকা নিয়ে আমি চুপ করে থাকুম, আমার সততা আমি বিক্রি করে দেবো? ব্যাপারটা তো এমন না। আমি যতদিন সুস্থ আছি, ভালো আছি, সৎ পথে থাকুম। আর আপনাকেও মতো কিছু বড় লোক এভাবে টাকা ছিঁড়ে দিয়েছে, সেই টাকাটা নেবো, এইটা হইতে পারে না। যদি সম্ভব হয় রাস্তাঘাটে ফকির মিসকিন পাইবেন, তাকে ওই টাকাটা দিয়ে দেন, হয়তো কোনো কাজে লাগলে লাগতে পারে। কিন্তু আমি আপনার ওই টাকা নেবো না। কথাটা আপনাদের বুঝতে পারছি? আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কি হয়েছে? এত ইমার্জেন্সি কেন দেখা করতে বলতেছো তুমি? আচ্ছা, তুমি মাথা গরম করো না তো। কি হয়েছে তোমার? আর তুমি কোথায় আছো? আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করে থাকো, আমি এক্ষুনি আসতেছি। ওকে ওকে, বাই। এই তোমার নাম কি? ম্যাডাম, আমার নাম সাগর। কতটুকু লেখাপড়া করেছো? গরিব ঘরের সন্তান ম্যাডাম, অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি। এই, দাঁড়াও 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 দাঁড়াও। ম্যাডাম, আপনি কি এইখানে নামবেন? না, আমি এখানে নামবো না, তোমাকে দাঁড় করিয়েছি, তোমার কিছু কথা শুনবো। জি কোন? অ্যাকাউন্টিং এ মাস্টার্স করে তুমি কেন রিক্সা চালাচ্ছ? ম্যাডাম, কি করবো কোন? পড়ালেখা শেষ করে কোনো চাকরি বাকরি পাইনি। আর আপনি তো খুব ভালো করে জানেন, ঢাকা শহরে থাকতে গেলে মেলা টাকা খরচ। তার উপর আমার মা গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, প্রতি মাসে টাকা পাঠাইতে হয়, এই আর কি। তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে রিক্সা চালাচ্ছ, তোমার লজ্জা করছে না? ম্যাডাম, লজ্জার কি আছে? কাম তো কাম। আর তাছাড়া আমার আব্বা রিক্সা চালাইয়া আমার পড়ালেখা শিখেছে। আমি পড়ালেখা করছি, আমার আব্বা যদি রিক্সা চালাইয়া পড়ালেখা আমার করাইতে পারে, সেই কাজটা করলে তো আমার লজ্জা হইব না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নেমে যাই।
এই নাও তোমার ভাড়ার টাকা। ম্যাডাম 1000 টাকা তো আমার কাছে ভাঙতি নাই, আপনি দেখেন না আছে কিনা ভাঙতি। আর ভাঙতে দিতে হবে না, পুরোটাই রেখে দাও। কি কর ম্যাডাম, আপনার তো 1000 টাকা ভাড়া হয় নাই, আর তাছাড়া আমি তো আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারুম না। আমি গরিব মানুষ, রিক্সা চালাই, খাই, সব ঠিক আছে, কিন্তু ভাড়ার থেকে বেশি টাকা যদি আমি নেই আমার কাছে অপরাধী মনে হইব। ম্যাডাম একটা কথা কি, কষ্টের টাকা যদি 1 টাকা হয় সেটার মধ্যে সুখ আছে। আপনি আমার ন্যায্য ভাড়াটা দিলে হইব। তাহলে আর কি করা, তোমার কাছেও ভাঙতি নেই আর আমার কাছেও ভাঙতি নেই, তাহলে ছেড়ে দাও ভাড়াটা, অন্য এক সময় দেখা হলে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই। ম্যাডাম, ও ম্যাডাম, আপনার ব্যাগ সারে গেছেন। ওটা আমার ব্যাগ না, হয়তো তোমার অন্য কোনো প্যাসেঞ্জারের ব্যাগ। ভিতরে কি আছে খুলে দেখো। না 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 ম্যাডাম, আমি এই ব্যাগটা খুলতে পারুম না। এই ব্যাগের মধ্যে কি আছে না আছে আমিও জানি না, মানুষের জিনিস আমি খুলে দেখতে পারুম না, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন খুলবে না দাও আমাকে, দাও আমি খুলে দেখি। আচ্ছা আমি দেখি খুলে। আরে এ তো অনেক টাকা, মোবাইল, টাকা, কয়েক বান্ডেল টাকা। চলো এক কাজ করি, এই টাকা অর্ধেক ভাগাভাগি করি, তুমি 5টা বান্ডেল নাও আর আমি 5টা বান্ডেল নেই, হবে না? না ম্যাডাম না, আমি মানুষের টাকা নিতে পারুম না। কার টাকা কে ভুলে রেখে গেছে, কি কারণে রাখছে আমি জানি না, আমি মানুষের টাকা নিতে পারুম না। একটা কাম করি, একটু দাঁড়াই, দেখি যার ব্যাগ তারা যদি পাওয়া যায়। কি কর? আরে কি বলো, কে খুঁজবে আর কতক্ষণ কে কার জন্য দাঁড়িয়ে থাকবে? তুমি এক কাজ করো, এই ব্যাগটা তুমিই নিয়ে যাও। ও এখন আমি তাহলে বুঝতে পারছি, আমি এখান থেকে চলে যাব, এই ব্যাগের টাকাগুলো তুমি একা পুরো মেরে দেবে, এই ধান্দায় আছো তাই না? ম্যাডাম একটা কাম করা যায়, এই ব্যাগটা তো আমার কাছে রাখুন না, আপনি আপনার কাছে রাখেন আর কষ্ট করে একটু আমার লগে থাকেন, দুজন মিলে খুঁজে দেখি যার ব্যাগ তারে যদি পাইয়া যায়। কি কর? তোমাকে আর কষ্ট করে ব্যাগের মালিক খুঁজতে হবে না, এই ব্যাগের মালিক আমি। আপনি এটা কি কইতেছেন ম্যাডাম? সামান্য কটা টাকার জন্য আপনি মিথ্যা কথা কইতেছেন? দেখেন আমি ছোটবেলা থেকে মিথ্যা কথা পছন্দ করি না। আমি মোটেই মিথ্যা কথা বলছি না, তুমি ওই ব্যাগের ভিতরে হাত দিয়ে দেখো কি কি আছে। আমার একটা মোবাইল পাবে, কার্ড পাবে, আর টাকা তো আছেই। হ্যাঁ ম্যাডাম, আপনি তো সত্যি কথা কইতেছেন। এই যে কার্ডে সুন্দর করে আপনার ছবি দেয়া আছে, কিন্তু আপনি এতক্ষণ কেন মিথ্যা কথা কইছেন? আমি আপনার লগে খারাপ ব্যবহার করছিলাম, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কি আমার লগে এরকম করতেছেন? ব্যাপারটা এরকম না, আমি তোমাকে যাচাই বাছাই করছিলাম। একজন যদি চাকরিতে যায় তার ইন্টারভিউ নেয়, সেরকম ইন্টারভিউ নিচ্ছিলাম। তবে তুমি 2টো ইন্টারভিউতে পাশ করেছো, আরও একটা ইন্টারভিউ বাকি আছে, সেটা আমার বাসায়। আর তুমি তো একটা বোকা ছেলে, তুমি কি পারতে না এই টাকাগুলো নিয়ে তোমার মায়ের চিকিৎসা করতে? আচ্ছা পুরোটা না হয়, আমি যখন অর্ধেক সাধলাম তাও তো নিতে পারতে। না ম্যাডাম, এই টাকা দিয়ে যদি আমি আমার মায়ের চিকিৎসা করাইতাম, এমনও তো হইতে পারতো আমার মা নাও বাঁচতে পারতো, কারণ এই টাকাটা তো আমার সৎ পথের টাকা না, এটা অন্যায়ভাবে টাকা পাওয়া। এই টাকা দিতে আমার মায়ের চিকিৎসা আমি করাইতে পারব না। শুধু তাই না, অন্য কিছুতে আমি টাকাটা খরচ করতে পারব না। আল্লাহ যখন এই পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করছে, কারা কিভাবে খাইবো, কিভাবে চলবো। এই যে তোমার হাতে যে কার্ডটা, এই কার্ডটা নিয়ে কালকে সোজা আমার বাড়িতে চলে আসবে। কিন্তু ম্যাডাম আমি আপনার বাসায় যাবো কেন? তোমার ওখানে আরেকটা ইন্টারভিউ বাকি আছে। কার্ডটা রইলো তোমার হাতে, ওই ঠিকানা মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। আল্লাহ, এইটা আবার কোন পরীক্ষা, কিসের ইন্টারভিউ, কিছুই তো বুঝতে পারতেছি না। তুমি ভালো জানো। তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। আমাকে ইন্টারভিউ কেন দিতে হবে? আমি তো এখানে কোনো চাকরির জন্য আসি নাই। যদি চাকরির জন্য আসতাম তাহলে ইন্টারভিউ দিতাম। আপনার মেয়েকে বিয়ে করব, তার জন্য ইন্টারভিউ দিতে হবে? আরে বাবা রে, একটা ভালো কোম্পানিতে চাকরি নিতে গেলে ইন্টারভিউ দিতে হয়, আর আমি আমার একমাত্র মেয়েকে বিয়ে দিব, সেই জন্য একটু ইন্টারভিউ নিতে পারবো না? মা তুমি এসব কি বলছো? তুমি এসব কি করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না।
রাহুল আমাকে বিয়ে করবে, এখানে ইন্টারভিউ দেওয়ার কি আছে? তাছাড়া আমি তো রাহুলকে খুব ভালো করেই চিনি। আছে রে মা, আছে। ইন্টারভিউ নেওয়ার অনেক প্রয়োজন আছে। আরে তুই কি বুঝবি এইসব কথা? তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে ভালো করে বুঝতি। তোর বাবা আজ মারা গেছে 10 বছর, এই কোম্পানিটাকে আমি কিভাবে বাঁচিয়ে রেখেছি তোরা জানিস? আর শোন, এই দুনিয়ায় চলতে গেলে একটু চোখ কান খোলা রেখে চলতে হয়। ওকে, ঠিক আছে, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। বলুন, আপনি আমাকে কি প্রশ্ন করতে চান? আচ্ছা বলো তো তুমি আমাকে, তোমার কাছে যদি কোটি টাকা থাকে তুমি সেই টাকা দিয়ে কি করবে? আপনি যদি এই কোশ্চেনটা কোনো রাস্তার ছেলেকেও জিজ্ঞেস করেন যে তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে তুমি কি করবে, সে খুবই সহজেই অ্যান্সার করবে যে আমার কাছে 1 কোটি টাকা থাকলে আমি এটা এনজয় করব, দেশের বাইরে যাব 4-5টা বডিগার্ড নিয়ে, তারপর বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো আড্ডা দিব, কারণ জীবন তো একটাই, এটাকে এনজয় করতে হবে না? কি বলো? হ্যাঁ মা, রাহুল কিন্তু একদম ঠিক কথাই বলেছে। টাকা পয়সা থাকলে তো মানুষ এনজয়ই করে, আর এরকমটাই তো হয়। এই প্রশ্নটা আমি আরও একজনকে করব। দুজনকে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেই উত্তর থেকে আমি বুঝতে পারবো কে সঠিক উত্তর দিয়েছে। এরকম একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তুমি আবার কাকে খুঁজবে? ও ছাড়া তো এখানে আর কেউ নেই যে তোমার প্রশ্নের উত্তর দিবে। আরে একটু অপেক্ষা কর না, আমি একজনকে আসতে বলেছি, সে আসুক, তখনই দেখতে পাবি। ওফ মা, কে আসছে আর তুমি কাকে আসতে বলছো? ওই যে চলে এসেছে সাগর, এসো বসো। মা, তুমি এই ছোট লোকের বাচ্চাটাকে এখানে ডেকেছো কেন? আচ্ছা তোমার কি কিচ্ছু মনে নেই রাস্তায় আমাদের সাথে কেমন ব্যবহার করেছিল? এই তুমি কি বললে? এই ছোট লোকের বাচ্চা তোমাদের সাথে খারাপ ব্যবহার করছিল? ও মাই গড! তুমি না জেনে কথা বলো না। শোন, সাগর ছেলেটা খারাপ না, আগে আমি ওকে প্রশ্ন করি, উত্তর দেখ। মা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা তো পুরো নষ্ট হয়ে গেছে। যে প্রশ্নটা তুমি রাহুলকে করবে সেটা কিনা তুমি এই কামলা ছোট লোকের বাচ্চাটা কি করবে? তুই রাহুলকে ভালোবাসিস সেটা ঠিক আছে, কিন্তু সাগরও ছেলে হিসাবে খারাপ না, এই জন্যই সেম প্রশ্নটাই আমি সাগরকেই করতে চাই। আচ্ছা সাগর, বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে তুমি তখন সেই টাকা দিয়ে কি করবে? আমি সবার আগে চিন্তা করুন 1 কোটি টাকা দিয়া একটা ব্যবসা করা। 1 কোটি টাকা কিভাবে 2 কোটি টাকা হইব সেই চিন্তাটা করো। আমি যদি টাকা পয়সা অন্যান্য কাজে অপচয় করি তাহলে তো আমার কোম্পানি নষ্ট হয়ে যাব, আমার ব্যবসার উন্নতি হইব না। আমি যা কিছু করুন হিসাব নিকাশ করে করুন, ভবিষ্যতের কথা চিন্তা করুন। বাহ, সুন্দর উত্তর, গুড বয়। আচ্ছা রাহুল, তুমি এবার বলো তো, তোমাকে যদি আমি বলি আমার মেয়েকে নিয়ে হানিমুনে যেতে, তাহলে তুমি কোথায় যাবে? আমার খুবই ইচ্ছে আপনার মেয়েকে বিয়ে করা, আর আপনার মেয়েকে বিয়ে করে আপনার কাছ থেকে আমি 50 লাখ টাকা নিব, আর ওই 50 লাখ টাকা নিয়ে বিভিন্ন দেশে আমরা দুজন ঘুরবো, হানিমুন করব, কারণ আমরা দুজন সে সময় স্বামী স্ত্রী, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো, এটাই আমাদের কাজ। দেশে থেকে আমরা কি করবো বলো? দেশকে থাকার মতো একটা জায়গা হলো। আচ্ছা সাগর, এবার তুমি বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে আর আমি যদি বলি আমার মেয়েকে নিয়ে তুমি কোথায় হানিমুনে যাবে, তাহলে তুমি কোথায় যাবে? ম্যাডাম, প্রথম কথা হইতেছে আপনার মায়ের লগে আমার বিয়ে হইব, এইটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। হইব কিনা আমি জানি না, যদি হয়, আল্লাহ যদি চায়, তাইলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আমাকে দেশটা তো অনেক সুন্দর, আমাকে দেশে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনার মায়ের নিয়ে যাবো, টাকা পয়সা যেন কম খরচ হয় সেইভাবে আমি চিন্তা করব। বুঝতে পেরেছি, যেহেতু তুমি কোনো দেশে নিয়ে যেতে পারবে না বা যেতে চাচ্ছ না, তুমি টাকাটা সঞ্চয় করতে চাচ্ছ, এই তো, ব্যবসা বাণিজ্য করার জন্য বা ভবিষ্যতের জন্য, তাই না? ঠিক আছে সোনিয়া, আমি এবার ঠিক করলাম তোর বিয়ে রাহুলের সঙ্গে না, সাগরের সাথেই হবে। মা তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এই সামান্য একটা রিক্সা চালককে আমি বিয়ে করব? তুমি কি এসব কথা বলে আমাকে অপমান করছো? সোনিয়া চুপ করো, তুমি চুপ করো, একদম কথা বলবে না এখানে। আচ্ছা, আপনি আমাকে কেন রিজেক্ট করলেন?
আচ্ছা, আমাকে রিজেক্ট করলেন, আমি এটা মানলাম, কিন্তু আপনার মেয়েকে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চাচ্ছেন কেন? আপনার রিক্সাওয়ালা আপনার মেয়েকে কি দিবে? একটা রিক্সাওয়ালার মধ্যে কি এমন আছে যে আপনার মেয়েকে আপনি তার সাথে বিয়ে দিতে চাচ্ছেন? শোনো রাহুল, আমি আমার মেয়ের যোগ্য পাত্র হিসাবে সাগরকেই বাছাই করলাম। আর তুমি যতই বড় হও না কেন, তার আগে মানুষ হওয়া প্রয়োজন। সেই মানুষটা তোমার মধ্যে আমি দেখছি না, সেই মনুষ্যত্ব তোমার মধ্যে নেই, যা দেখেছি আমি সাগরের মধ্যে। সোনিয়া, আমি চলে যাচ্ছি, কারণ এখানে থাকার মতো পরিবেশ আর নাই। আচ্ছা একটু বসো। মা, আমি কিছুতে এই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করতে পারবো না, ও তো আমাদের মতো না। সোনিয়া, সময় হলেই তুমি সব জেনে যাবে, বুঝে যাবে কাকে তুমি ছোট লোক বলছো আর কাকে তুমি বড় লোক বলছো। সাগর, তুমি কোথায় যাচ্ছ? বসো। জি বলেন। তুমি নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে আমি এই সিদ্ধান্ত কেন নিলাম। ম্যাডাম, কইতেছিলাম কি, আপনার মায়ের লগে আমার বিয়ে হইব, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। যেদিন তোমার রিক্সার সাথে আমার গাড়ি ধাক্কা লেগেছিল, সেদিনই তোমার কথাবার্তা আমার ভালো লেগেছিল যে ছেলেটা নীতিবান। তারপর আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি এবং তোমার ইন্টারভিউ নিয়েছি। সেই ইন্টারভিউতে তুমি পাশ করেছিলে, আর আজকে যে এলে এই ইন্টারভিউতেও তুমি পাশ করেছো। আর সব কিছু জেনে শুনে আমার মনে হলো আমার মেয়ের জন্য তুমিই পারফেক্ট। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আর বিয়ের পর তোমাকে তো আমি ঘর জামাই রাখবো না, বসিয়েও খাওয়াবো না। তুমি একটা শিক্ষিত ছেলে, আমার কোম্পানিতে তোমাকে ম্যানেজারের চাকরিটা দিয়ে দিব। তারপর সব তুমি দেখে শুনে রাখবে, আর আমার মুক্তি। আগামীকাল তোমার মায়ের সাথে আমি এই বিয়ের ব্যাপারে আলাপ করতে যাব, বলে রেখো। আমি আপনার সব কথা বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আপনার মেয়ে কি রাজি হইব আমার লগে বিয়ে করতে? এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার মেয়েকে রাজি করার দায়িত্ব আমার। তুমি শুধু তোমার নিষ্ঠা আর সততা নিয়ে থাকবে। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? হ্যাঁ, থাপ্পড় মেরেছি। তোকে মারবো না তো আমি কি করব? ছোট লোকের বাচ্চা, একবার নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? কোথায় তুই আর কোথায় আমি? আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা তোর আছে? নাই। আমার স্বামী তো দূরে থাক, আমাদের বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতাও তো তোর নেই। কিন্তু তোমার মা তো আমাকে বলেছিল তোমাকে বুঝিয়ে শুনিয়ে তারপর বিয়ে দিবে। তো আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি এরকম কেন করছো? তোর মতো একটা 2 টাকার রিক্সাওয়ালাকে আমি স্বামী হিসেবে মেনে নিব? কখনোই মেনে নিব না। শোন, তুই ভুলে যাস না যে আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুই। কিন্তু আমাকে যদি তোমার পছন্দ নাই হয় বা নাই হতো, তাহলে তুমি আগেই বলে দিতে পারতে। আমি তো জোর করতাম না, তাই না? শোন, আমার না কোনো ইচ্ছা ছিল না তোর মতো একটা ছোট লোককে বিয়ে করার। শুধু মা ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করিয়েছে তোর সাথে, তাই আমি বিয়ে করেছি। তা না হলে কখনোই তোর মতো ছোট লোককে বিয়ে করতাম না। দেখো, আমার কথাটা শোনো, বিয়েটা যেমনভাবে হোক না কেন, আমাদের তো বিয়ে হয়ে গেছে। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এখন সব কিছু মেনে নাও। কিসের স্বামী? তোর মতো একটা ছোট লোককে আমি আমার স্বামী হিসেবে তো মানি না। শোন, স্বামীর অধিকার নিয়ে কোনোদিন আমার সামনে আসবি না, আর যদি কখনো আসিস তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। না না না, সমস্যা নাই। আমি তোমাকে জোর করব না। জোর করে তোমার সাথে কিছু একটা করব, সেটা আমার পক্ষে সম্ভব না। তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে? দাঁড়া, তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। আরে তুই যদি এই বাড়ি থেকে চলে যাস, আমি আমার মাকে কি বলবো? আমার মা যদি আমার উপর রাগ করে? আমি এই বাড়ির একমাত্র মেয়ে, মা যদি কোনো সম্পত্তি আমার নামে লেখে না দেয়, তখন আমি কোথায় যাব? আমার কি অবস্থা হবে? তোকে এই বাড়িতেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনভাবে চাইবে ঠিক আমি সেভাবেই চলবো। একটা বালিশ নিয়ে ফ্লোরে চলে যা, যা বলছি। শালা কামলার বাচ্চা কামলা।
আমার সোনার ডিম পড়া হাঁস তুই বিয়ে করে ফেলাইনি। আমার উঠে হওয়ার স্বপ্ন ওই কামলার বাচ্চার জন্য শেষ করে ফেলাই দিল। আমি রাহুল, আমি কি অত সহজে হার মানব? না, আমি হত সহজে হার মানার পোড়া না। আমি গ্রাম থেকে উঠে আসছি, উঠে আসা পৌলকের অভিনয় করে চলতেছি। আমি কি আমার অভিনয়ের জাদু দিয়া আবার সোনিয়ারে বশ করে ফেলেন, আর ওই কামলার বাচ্চারে সোনিয়ার থেকে দূরে চল। হ্যাঁ শুনুন, অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, খুব আর্জেন্ট। মা, তুমি কাজটা একদম ঠিক করো নাই। কোন কাজটা সাগর? এই যে সোনিয়ার মতের বিরুদ্ধে আমাদের বিয়ে দিয়েছো। দেখো সাগর, কোনো বাপ মাই চায় না তার মেয়েটা অপাত্রে যাক। আমিও সেভাবেই চিন্তা করেছি। তোমাকে আমার ভালো মনে হয়েছে, সুপাত্র মনে হয়েছে, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছি। আর শোনো, আমি মানুষ চিনতে ভুল করি না। সোনিয়া এখন প্রথম প্রথম তোমাকে অপছন্দ করছে, কিন্তু যখন সময় পার হয়ে যাবে তখন ঠিকই তোমাকে পছন্দ করা শুরু করবে। তুমি আমার মেয়ে সোনিয়ার মন জয় করতে পারবে না? হ্যাঁ 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 মা, আমি অবশ্যই পারবো, আমি চেষ্টা করব। সোনিয়া এখন কোথায়? মা, তোমার এই কাজকর্ম দেখে আমার মাথায় আগুন ধরে গেছে। আজকে আমার এই দিনটাও দেখতে হলো, একজন রিকশাওয়ালার সাথে আমার সংসার করতে হচ্ছে। সোনিয়া, তুমি সম্মান দিয়ে কথা বলো, ও তোমার স্বামী। শোনো মা, তোমার কথায় বাধ্য হয়ে ওকে আমি বিয়ে করছি। আমার কোনো ইচ্ছা ছিল না এরকম রিকশাওয়ালা ছোট লোককে বিয়ে করতে। এখন আমরা যেহেতু বিয়েই করে ফেলেছি, আমাদের স্বামী স্ত্রীর কথা তুমি এর মধ্যে না গলায় না তো, আমাদেরটা আমাদেরকে বুঝতে দাও। মা, তুমি বাদ দাও না এসব কথা, এখন তো খাবার সময় হয়ে গেছে। তাহলে খাবার ব্যবস্থা কি করা যায়? যা, খাবারের ব্যবস্থা কর, আমারও ক্ষুধা লাগছে, খাবো। মা, এই যে সাগর রিকশাওয়ালা কামলা, ও থাকতে আমাদের বাড়ির ভাতগুলো কেন নষ্ট হবে তুমি আমাকে বলো তো? তাছাড়া ও তো এরকম বাসি পান্তা ভাত খেয়েই অভ্যস্ত। এখন যদি খায় তাহলে সমস্যা কোথায়? তাছাড়া এখন যদি হঠাৎ করে বড়লোক হয়ে, মানে বড়লোক মেয়েকে বিয়ে করে ওই বড়লোকই খাবার খায়, পেটে সমস্যা হবে না? বদ হজম হবে তো। তার থেকে ভালো ওই পান্তা ভাতই খা। আসলে কুকুরের পেটে তো আর ঘি হজম হয় না। খবরদার, আজে বাজে কথা বলবি না। মা প্লিজ তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো। এই রিকশাওয়ালা ছোট লোকের বাচ্চাটা আমার থেকে বড় হয়ে গেল তোমার কাছে। সোনিয়া, তুই যাকে আজ অপমান করছিস, ছোট লোক বলছিস, ওর কাছ থেকে তোর অনেক কিছু শেখার আছে, বিশেষ করে ভদ্রতা। তুই অভদ্র মেয়ে হয়েছিস, ভদ্রতা শিখিসনি। মা তুমি বাদ দাও তো, আমি ওর মতো ছোট লোকের বাচ্চার সাথে এক টেবিলে বসে কখনোই খাবো না। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। মা, তুমি ওষুধ ঠিক মতো খাইছো? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? কি করতেছো মা? ও আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ছোট লোকের বাচ্চা, তুই আমার রুমে কি করিস? আর তুই আমার রুমে ঢুকে আমার বেডের উপর বসে আছিস? যা বের হ। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ও এখানে কেন? তুমি ওকে আমাদের বেডরুম পর্যন্ত নিয়ে আসছো? আমাদের বেডরুম মানে? কোনটা আমাদের বেডরুম? এইটা না আমার বাড়ি, আর এটা আমার বেডরুম। আমার বেডরুমে কে আসলো না আসলো তুই বলার কি? তোর তো সেই অধিকার নেই। এই বাড়ি আমার, সবকিছু আমার। এই তুই বেরো, বেরো করতেছিস? এই তুই চুপ কর। আমি আর রাহুল এখানে একটু সময় কাটাবো, তুই এখান থেকে বের হ, বের হয়ে যা। কি বলো তুমি? মানে তুমি এখানে একটু সময়? কি বলতেছো তুমি এসব? মানে কি বলতেছো আমি বুঝলাম না।
আমি তোমার স্বামী, আমি থাকতে তুমি অন্য একটা ছেলেকে নিয়ে এসে আমাদের বেডরুমে মানে? এই তোকে সোনিয়া কি বলতেছে তুই বুঝতে পারতেছিস না? তুই এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যা। কি রে, তোর কি লজ্জা শরম নাই? তুই এখনো দাঁড়িয়ে আছিস? বের হ। এই তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন কথা বলতেছিস? সোনিয়া সোনিয়া তো তোকে স্বামী হিসেবে মানেই না। শুধুমাত্র তোরা স্বামী স্ত্রী খাতা কলমে। আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি, বের হ। সোনিয়া, তুই আমাকে থাপ্পড় মারলি? হ্যাঁ মারলাম। আমার সামনে তুই নোংরামি করবি, খারাপ কিছু করবে, সেটা আমি মাইনে নেব? এটা তো হইতে পারে না। এই জন্য তোকে আমি মারছি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই, আমি তোর নির্লজ্জতারে ঘৃণা করি, আমি ঘৃণা করি। তুই কিন্তু খুবই বাড়াবাড়ি শুরু করছিস। এই তুই চুপ কর, চুপ কর। আমি ভদ্র দেখে এতক্ষণ চুপচাপ আছি, আর না হলে এতক্ষণ তোর গায়ে হাত তুলতাম। বেরো বেরো, যা খুঁজছিস যা। তুই আজকে আমার সাথে এরকম ব্যবহার করলি না? তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় ওই ব্যবস্থা আমি করব। সোনিয়া, এই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? চোরের 10 দিন আমার 1 দিন। আমি আলমারিতে টাকা রেখেছিলাম, সেই টাকা আমি দেখছি না। তুই দেখেছিস? বলো কি, মানে তোমার আলমারি থেকে টাকা নিয়ে গেছে, চুরি করেছে? এত বড় সাহস কার? এটাই তো আমি বুঝতে পারছি না। আমার রুমে তো কাজের লোকদের যাওয়া নিষেধ, কিন্তু আমার আলমারি থেকে টাকাটা নিল কে? আর তাছাড়া ওদের মধ্যে যদি কেউ চুরিও করতো তাহলে তো বাড়ি ছেড়ে পালাতো, কেউ তো পালায়নি। এতগুলো টাকা আলমারি থেকে কোথায় যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। মা, আমি বুঝতে পেরেছি তোমার আলমারি থেকে টাকাটা কে নিয়েছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি প্রুভ করে দিচ্ছি টাকাটা কে নিয়েছে। কি ব্যাপার, তুই জামাইয়ের ব্যাগ এখানে নিয়ে এলি কেন? এবার চোরকে হাতে নাতে ধরার জন্যই ব্যাগটা নিয়ে আসলাম। আরে এসব তুই কি বলছিস? হাতে নাতে চোর ধরা মানে? হ্যাঁ, তুই তো সব উল্টাপাল্টা কথা বলছিস। আমি গরিব মানুষ দেখে আমাকে এইভাবে অপমান অপদস্থ করা কিন্তু ঠিক না। আমি গরিব হতে পারি, এটা ঠিক কথা, কিন্তু আমি তো চোর না। হ্যাঁ, একদম চুপ থাক। ব্যাগটা ভালোভাবে চেক করলেই না বোঝা যাবে যে কে সাধু আর কে চোর। মা, ব্যাগটা চেক করো তো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা চেক করার দরকার তো। ঠিক আছে, তুমি খোলো, দেখো দেখো। আরে দেখেছো, আমি তোমাকে বলেছি না যে এই ছেলেটা ভালো না, একটা ছোট লোক রিকশাওয়ালা, টাকার লোভ তো সামলাইতে পারলো না, তোমার আলমারি থেকে টাকা চুরি করলো। এবার এবার তুমি কি বলবে? আমি একদম সত্যি করে বলছি, এই ব্যাগের টাকাগুলো কিভাবে আসলে আমি জানি না, আমি সত্যি জানি না। এই চুপ থাক তুই। ধরা পড়ার পর না প্রত্যেকটা চোরে একই কথা বলে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি। সোনিয়া, পুলিশকে কল দেওয়ার কোনো দরকার নেই। কি বলো তুমি মা? পুলিশকে কল দেব না মানে? হাতে নাতে চোর ধরেছি, এখন কি এভাবেই ছেড়ে দিব? এতে ওর তো সাহস বেড়ে যাবে। আজকে 50,000 টাকা চুরি করেছে, আর কালকে এর থেকে বেশি অঙ্কের টাকা চুরি করবে, তখন তুমি কি করবে? ওয়েট ওয়েট সোনিয়া, তুই টাকার কথা কি করে জানলি? তুমি তো একটু আগে বললে যে 50,000 টাকা চুরি হয়েছে। জামাইকে চোর প্রমাণ করে তুই বাড়ি থেকে বের করতে চাচ্ছিলি, তোর মিথ্যাটা এবার ধরা পড়ে গেল না? তার চেয়ে বড় কথা হলো, তুই যে 50,000 টাকা আমার আলমারি থেকে সরিয়ে সাগরের ব্যাগে রেখেছিলি সেটা আমি দেখে ফেলেছিলাম। তারপরও তোকে আমি একটু বাজিয়ে দেখলাম যে তুই কি বলিস। আমি কখনোই বিশ্বাস করতাম না যে সাগর টাকাটা চুরি করেছে। সাগর বাবা, তুমি কিছুই করনি, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে মাপ চাইছি। মানুষ হয় কিভাবে সেটা তুই দেখে নে, শিখে নে। এরপর যদি তুই আমার সামনে কোনো খারাপ ব্যবহার করিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই ভেবেছিলি জামাইকে চোর বানাবি আমার চোখের সামনে, কিন্তু এটা সম্ভব নয়। যা, চলে যা। তোমাকে যে দলিল করে নিয়ে আসতে বলেছিলাম, এনেছো?
জি ম্যাডাম, সবকিছু ঠিক আছে, তারপর আপনি একবার চেক করেন। তুমি চেক করে নিয়েছো, আমাকে আর চেক করতে হবে না। দেখি কোথায় সিগনেচার করতে হবে আমাকে বলে দাও। এই যে ম্যাডাম, এইখানে। কলমটা দাও। ও, এই তো সাগর চলে এসেছো, বসো। তুমি এখানে বাবা একটু সিগনেচার করে দাও তো। নাও। হ্যাঁ, আচ্ছা সাগর, এই দলিলে যে সিগনেচার করতে বললাম, তুমি তো জিজ্ঞেসও করলে না কেন, কোথায়, এবং পড়েও তো দেখলে না। না মা, আমার জিজ্ঞাসা করার কোনো কিছু নাই। তুমি আমার মা, তুমি তো আমার ক্ষতি চাবা না। আমি জানি সেই বিশ্বাসটা আমার আছে। তোমার কথায় আমি খুব খুশি হলাম। আচ্ছা, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। ও হলো জহির, আমাদের অফিসের, আর ও সাগর, আমার একমাত্র মেয়ের জামাই। শোনো জহির, কাল থেকে আমার মেয়ের জামাই অফিসে যাবে। ওকে কাজগুলো সুন্দর মতো সব বুঝিয়ে দেবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি সবকিছু আপনাকে বুঝাই দেব। মা, আমাকে 1 লক্ষ টাকা দাও, আমি একটু শপিংয়ে যাব। 1 লাখ টাকা লাগবে মানে? দুদিন আগেই তো তোকে আমি টাকা দিলাম। হ্যাঁ, তুমি আমাকে টাকা দিয়েছো, সেটা তো শেষ হয়ে গেছে, এখন তো আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও। আশ্চর্য, তোর টাকা লাগবে? তুই জামাইয়ের কাছে চা, তুই আমার কাছে যাচ্ছিস কেন? মা, তুমি আমাকে কি বলছো? আমি ওর কাছে টাকা চাইবো? আমি ওর কাছে কেন টাকা চাইবো তুমি আমাকে বলো তো? ও আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবে? ওর ওরকম সামর্থ্য আছে? 1 লক্ষ টাকা কখনো নিজের চোখে দেখেছে? মা দেখো, কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে চাই না, তুমি আমাকে টাকাটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন সোনিয়া, ইদানিং তুই অনেক টাকা পয়সা খরচ করছিস। আমি এরপরে আর তোকে 1টি টাকাও দেব না। যদি টাকা লাগে এরপর থেকে আমার কাছে না, তুই জামাইয়ের কাছে চাবি। তো যা যা প্রয়োজন সব জামাই মিট আপ করবে। কি বললে মা? আমি এই ছোট লোকের বাচ্চাটার কাছ থেকে টাকা চেয়ে নিব? ওকে আমার কৈফিয়ত দিতে হবে? কখনোই না, আমি দেব না। প্রয়োজন হলে আমি টাকাই নিব না, আমার টাকা লাগবে না। এই ছোট লোকের বাচ্চা, আজকের দিনে আমি তোকে ডিভোর্স দিব, আর ডিভোর্স পেপারে তুই সাইন করে সুন্দর মতো এই বাড়ি থেকে বের হয়ে যাবে। সোনিয়া, তুই কিন্তু আমার মাথাটা খারাপ করিস না। কেন কেন তুই পাগলামি শুরু করেছিস? মা, আমি কোনো পাগলামি করছি না, পাগলামি তুমি করেছো। আর তুমি পাগলামি করে এই রিক্সাওয়ালার সাথে আমাকে বিয়ে দিয়েছো, আমাকে ব্ল্যাকমেল করেছো। দেখো মা, আমার জীবনটা তুমি এমনিতেই নষ্ট করে দিয়েছো, আমি আমার জীবনটা আর নষ্ট করতে পারবো না। আমি তোর ভালোর জন্য সবকিছু চিন্তা ভাবনা করে করেছি। সাগর খুব ভালো ছেলে, তোকে ওকে মেনে নিতে হবে। জহির, না এগুলো বুঝে না, যাও। আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি। হ্যাঁ, কাজগুলো এগিয়ে রাখো। মা শোনো, আমি কোনো ছোট লোক রিক্সাওয়ালার সাথে সংসার করতে পারবো না। আজকেই ওকে আমি ডিভোর্স দিব, আর আমি রাহুলকে বিয়ে করব। রাহুলকে বিয়ে করে সুখে শান্তিতে আমি সংসার করব। শোন সোনিয়া, রাহুল একটা বাজে ছেলে। আমার অর্থ সম্পদ দেখে তোকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। সাগর একটা ভালো ছেলে, তুই মানুষ চিনিস না কেন? মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই ছোট লোকের বাচ্চাকে আমি ডিভোর্স দিব আর রাহুলকে বিয়ে করব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। সোনিয়া, খবরদার, তুই আমার সামনে কখনো আর রাহুলের কথা আনবি না, আর আজে বাজে কথা বলবি না। জামাইকে সম্মান দিয়ে কথা বলবি। মা, এই খবরদার, আমার মাকে স্পর্শ করবি না। ছাড় আমার মায়ের হাত। আরে আমার কথাটা শুনো, এখন রাগারাগির সময় না, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আবার দম বন্ধ হয়ে যাচ্ছে। মা, মা, আসো আসো। কি ব্যাপার রাহুল, তুমি এখানে কখন আসলে? রাহুলকে আমি আসতে বলেছি, কারণ প্রত্যেকটা সময় শুধু তোমার মুখ থেকে রাহুল রাহুল রাহুল, তাছাড়া আর কোনো শব্দ নেই। আর আমি এটা বুঝতে পারছি, শুধুমাত্র রাহুলের জন্য তুমি প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে খারাপ আচরণ করছো। আর তাছাড়া আমি তো এই বাড়িতে আসছিলাম শুধুমাত্র তোমার মায়ের জন্য। তোমার মা তো আর বেঁচে নেই। তোমার মা যেহেতু বেঁচে নেই, তাহলে এই বাড়িতে থেকে আমি কি করবো বলো? এখন তোমার যা মন চায় তুমি তাই করো। রাহুলকে নিয়ে সুখে শান্তিতে থাকবে না কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার।
ঠিক আছে, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি, কারণ এই জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে আমি রাহুলের সাথে অনেক দূরে চলে যাব। পারবেন না, এই সম্পত্তি কোনো কিছু বিক্রি করতে পারবেন না, কারণ এই সম্পত্তি সাগর স্যারের নামে লেখা। না না, আপনি মিথ্যা কথা বলছেন। আমার মা কখনো এই ছোট লোকের বাচ্চাটাকে এই সয় সম্পত্তির দলিল দিয়ে দিতে পারে না। আমার মা তো আমাকে দিবে। দেখেন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আপনি মিথ্যা বলছেন। না, কেউ কোনো ভুলও বলছে না, মিথ্যেও বলছে না। যদি তোমাকে কিছু করতেই হয় তাহলে সাগরের অনুমতি নিয়েই তোমাকে করতে হবে। না 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 না, আমি এই সয় সম্পত্তি কোনো কিছু চাই না, কারণ মানুষের টাকা পয়সা সয় সম্পত্তি বাইরে গেলে শত্রু বাইরে যায়। আমি চাই না যে আমার শত্রু বাড়ুক। আমার সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। কি ব্যাপার, বারবার তোমার ফোনে কল আসতেছে, তুমি বারবার কেটে দিচ্ছ। কে ফোন করছে? তোমার বুকে সাহস থাকলে ফোন ধরো, বলো কে ফোন করেছে। কি ব্যাপার, তুমি ফোনটা কেন রিসিভ করতেছো না? ফোনটা রিসিভ করে স্পিকারে দাও, প্রমাণ করে দাও যে তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। না মানে, না মানে কি হলো, দাও। দাও দাও, স্পিকারে দাও। তোমার সাহস থাকলে দাও স্পিকারে। আপনি কেন আমাকে ফোন ধরতেছেন না কোন তো? একটা মাস হয়ে গেল, আমি কত কষ্টের মধ্যে আছি। ঘরে বাজার সদাই কিছু নাই, তার উপরে 1 মাস ধরে কিস্তির টাকাও পাঠাইতেছেন না। আপনি জানেন 15-20 হাজার টাকা জমা হয়ে গেছে। কিস্তির লোকজন রোজ বাড়িতে আয়, কত জ্বালায়। কি করি কোন তো? আমি একলা মানুষ, কেমনে এতগুলো টাকা জোগাড় করবো কোন তো? তার উপর 2-3 দিন ধরে পোলাটার কি জ্বর, পোলাটার গায়ে হাত দেওয়া যায় না। আমি তো ওষুধপত্র ঠিক মতো কিনতে পারি না। কোথায় আছেন আপনি? 1 মাস ধরে কোনো খোঁজ নাই, খবর নাই। কেমনে তাও আমি কোন তো? আপনি যদি এবার না আনেন, আমি কিন্তু বিষ খামু, গলায় ধরে দিয়ে কালে মইরা যাবো, কইয়া দিলাম। সোনিয়া, এখন বুঝতে পেরেছিস যে ও কি রকম মানুষ? ওর ভিতরে লোভ লালসা আছে। সাগর একটা ভালো ছেলে, আর এই ছেলেটা তোকে ভালোবাসেনি, ভালোবেসেছে আমার এই বিশাল সয় সম্পত্তি, ফ্যাক্টরি, সব কিছু। বেঈমান, প্রতারক, অর্থ সম্পত্তির লোভে তুই আমার সাথে প্রেম করেছিস। ছি, তোর লজ্জা করে না? তোর টাকা পয়সার উপর এত লোভ, তুই আমার সাথে প্রেম করেছিস, আমাকে ঠকিয়েছিস। বাড়িতে তোর বউ রেখা তুই আমার সাথে প্রেম করেছিস না? এর জন্যই আমি বলি যে মাঝে মধ্যে যে আমি ব্যাগের মধ্যে এত টাকা নিয়ে যাই, 10,000 5,000, এই টাকাগুলো কে নিয়ে যায়? টাকা পয়সাগুলো তুই নিয়ে যাস। তোর মতো একটা বাটপার চিটার আমার জীবনে আসবে এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। যদি সামনে আসিস না, তোকে আমি মেরে ফেলবো, জুতা পিটি করবো। যা বের হ। এই ছেলে, তোমার নাম্বারে আমি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এই টাকা নিয়ে সোজা গ্রামে চলে যাবে। তোমার ছেলের জ্বর, তার চিকিৎসা করাবে। আর ভবিষ্যতে কখনো ঢাকায় আসবে না, গ্রামেই পড়ে থাকবে। আজ আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি স্বীকার করতেছি যে আমি অভাবের দায়ে আমি সোনিয়ার সঙ্গে প্রতারণা করছি, কিন্তু আমি কথা দিচ্ছি আর কোনো দিন আমি কারোর অর্থ সম্পদের দিকে লোভ দিব না। আমি কারোর সাথে আর প্রতারণা করব না। আমার চোখ খুলে গেছে। আমার সন্তানটা অসুস্থ। আমার বাড়ি গিয়ে আমার সন্তানের আমার সুস্থ করতে হবে। আমি আসি, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার মাফ করবেন। আসি। মা, হাসপাতালে তোমাকে নিয়ে গেলাম, তারপর কিভাবে কি হলো? হাসপাতালে যাওয়ার পরে আমাকে যে মৃত ঘোষণা করা হয়েছিল না, সেটাও আমাদের সাজানোর নাটক ছিল। এখন চল, এখানে আর আমাদের থেকে কোনো লাভ নেই। আমার সব কিছু সাগরের নামে লিখে দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় যাব, কি করব? তুমিই বলো। কোথায় থাকবি সেটা তো এখন আমি জানি না। তুই সাগরকে জিজ্ঞেস কর। ও যদি দয়া করে তোকে রাখে তাহলে থাকবি, তা না হলে রাস্তাঘাটে গিয়ে থাকবি। সাগর, আমার মা আর তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি কোথায় যাব? দয়া করে আমাকে এখানে থাকতে দাও। আরে কি ব্যাপার, কি বলছেন এইসব? এই সয় সম্পত্তি সবকিছু তো আপনাদেরই। আপনাদের যেভাবে মন চায় আপনারা সেভাবে থাকবেন। মা,
সাগর রাজি হয়ে গেছে, আমরা এখানে থাকতে পারবো। তুই এই ছোট লোক রিক্সাওয়ালাটার সাথে থাকতে পারবি তো? আমি তো এটা ভেবেই পাচ্ছি না যে তুই পারবি কি না। তুমি এভাবে বলে আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক বড় ভুল করেছি। রিক্সাওয়ালা গরিব হলেও মানুষটা অনেক ভালো। তাহলে তুই স্বীকার করলি তোর মা ভালো মানুষ চিনতে পারে। হ্যাঁ মা, তুমি মানুষ চিনতে ভুল করনি। তুমি আমার জন্য যেই মানুষটা ঠিক করেছো সেই আমার জন্য পারফেক্ট। সাগর, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা সুন্দর মতো সংসার করব। মা ঠিকই বলেছে, তোমার মতো মানুষ হয় না। তোমার মতো স্বামী পেয়ে আমি নিজে অনেক ভাগ্যবতী জানো। আমরা আমরা কালকেই বাড়িতে যাব, যে তোমার মাকে নিয়ে আসবো। ঠিক আছে।